আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ঢাকা ৯ আসন কর্তৃক আয়োজিত আজকের এই গণসংযোগ পূর্ব সংক্ষিপ্ত পথসভায় সংগ্রামী সভাপতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত শ্রদ্ধেয় মধ্যমণি, ঢাকা ৯ আসনের গণমানুষের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি, বিশিষ্ট শ্রমিক সংগঠক ও নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ, অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবী, গরিব অসহায় মানুষের সংগ্রামী জননেতা, আমাদের সকলের শ্রদ্ধেয় এবং প্রিয় ভাজন জননেতা কবির আহমেদ, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ঢাকাবাসী, আজকে আমরা ৫ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। স্বাভাবিকভাবে বিধ্বস্ত, বিপর্যস্ত এবং ক্ষতিগ্রস্ত এই বাংলাদেশটিকে মেরামতের জন্য, উন্নয়নের জন্য, এগিয়ে নেওয়ার জন্য, বসবাসের দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার ছিল বিধ্বস্ত, বিপর্যস্ত রাষ্ট্র ব্যবস্থার বিভিন্ন অঙ্গকে সংস্কার করতে হবে। অগ্রাধিকার ছিল সংবিধান সংস্কার করতে হবে। অগ্রাধিকার ছিল যেসব কারণে একটা রাষ্ট্র ফ্যাসিবাদের মাইল ফলক হয়ে যায়, যেসব কারণে একটা দল রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে ফ্যাসিবাদ হয়ে যায়, সেই সব কারণগুলোকে চিহ্নিত করে রাষ্ট্র এবং সংবিধান সংস্কার করে আগামী দিনে সুখী, সমৃদ্ধশালী, বসবাসযোগ্য একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার ভিত্তি রচনা করা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অগ্রাধিকার। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা লক্ষ্য করছি অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের জন্য উদ্যোগ নিয়েছেন। মাসের পর মাস আমরা রাজনৈতিক দলগুলো সময় দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার 11টি সংস্কার কমিশন গঠন করেছেন এবং একটি ঐক্যবদ্ধ কমিশন গঠন করেছেন গুরুত্বপূর্ণ সংস্কারগুলোর সাথে সকল রাজনৈতিক দলকে, যাতে করে ঐক্যমত করতে পারেন এবং সবার সমর্থনের ভিত্তিতে যাতে করে আগামী দিনে রাষ্ট্র সংস্কার এবং সংবিধান সংশোধন হয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি রচনা করা সম্ভব হয়। কিন্তু আজকে 1 বছর আমরা 2 মাস অতিক্রম করে যাচ্ছি। আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি ঐক্যবদ্ধ কমিশন, সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, যার কনভেনার, তিনি বারবার বসছেন, তার প্রতিনিধি বারবার বসছে, কিন্তু কোন এক গোলক ধাঁধার মধ্যে বারবার আটকে যাচ্ছে এদেশের সংস্কার, আটকে যাচ্ছে বিচার, আটকে যাচ্ছে সংবিধান সংশোধন, আটকে যাচ্ছে পচা
রাজনৈতিক বন্দোবস্ত, রাষ্ট্র পরিচালনার প্রচার ব্যবস্থাপনাকে সংস্কার করে নতুন বন্দোবস্ত, নতুন সিদ্ধান্ত, নতুন ভাবে দেশকে গড়ে তোলার জন্য যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রা বারবার আটকে যাচ্ছে। অধিকাংশ রাজনৈতিক দল খুনি সন্ত্রাসীদের বিচার চায়। অধিকাংশ রাজনৈতিক দল খুনি সন্ত্রাসী ফ্যাসিস্ট অপশক্তির দোসর, যাদের কারণে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়ে উঠেছিল, সেই দোসরদের বিচার অধিকাংশ রাজনৈতিক দল এবং এদেশের জনগণ চায়। এদেশের শহীদ পরিবার, জুলাই যোদ্ধা, আহত পরিবার, এদেশের 18 কোটি মানুষ চায় দেশের সংস্কার, সংবিধানের সংস্কার। এদেশের অধিকাংশ মানুষ চায় পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন, ট্রেডিশনাল যে নির্বাচন ব্যবস্থা, সেই নির্বাচন ব্যবস্থায় সবার ভোটের যথাযথ মূল্যায়ন হয় না। একটা রাজনৈতিক দল গোটা বাংলাদেশে যে পরিমাণ ভোট পাবেন প্রত্যেকটি আসনে, তা যোগ করার পরে 300টি আসনের আনুপাতিক ভোট প্রাপ্তির আনুপাতিক হারে সেই দলের জন্য সিট বন্টন করা হবে। বিভিন্ন রাজনৈতিক দল কেন্দ্রীয়ভাবে 300 আসনের তালিকা দেবেন এবং সেই তালিকার যে পরিমাণ আসন পাবেন, তালিকার শীর্ষ অবস্থান থেকে পর্যায়ক্রমে আসন অনুযায়ী তারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বলে বিবেচিত হবে। যদি পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন হয়, তাহলে দেখা যাচ্ছে প্রতিটি ভোটের যথাযথ মূল্যায়ন হচ্ছে। প্রত্যেকটি রাজনৈতিক দল, যত ছোট হোক বড় হোক, তারা সারা বাংলাদেশের ভোট যোগ করে একটা মিনিমাম পরিমাণ ভোট যদি পায়, তাহলে তাদের প্রতিনিধি 1 জন, 2 জন, 3 জন, 5 জন নির্বাচিত হয়ে আসার সুযোগ আছে। যার ফলে একটা ভারসাম্যপূর্ণ পার্লামেন্ট গঠিত হবে এবং একটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে পার্লামেন্ট দেশ পরিচালনার জন্য তারা ভূমিকা পালন করতে পারবেন। সংগ্রামী ভাইয়ের আমার, যদি পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন হয়, তাহলে কালো টাকার ছড়াছড়ি বন্ধ হতে বাধ্য হবে। যদি পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন হয়, তাহলে ওই ব্যালট বাক্স দখল করার যে প্রতিযোগিতা, সন্ত্রাসের মাধ্যমে ভোট সেন্টার দখলের যে প্রতিযোগিতা, তা নিয়ন্ত্রিত হয়ে আসতে বাধ্য হবে। যদি পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন হয়, তাহলে আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন রয়েছে, জুলাই যোদ্ধাদের, শহীদদের, আহত এবং পঙ্গুত্ব যারা বরণ করেছে, তাদের যে গণ আকাঙ্ক্ষা রয়েছে দেশের 18 কোটি মানুষের, সে আকাঙ্ক্ষা পূরণ করা পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমেই সম্ভব হবে। যদি পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন হয়, তাহলে কোন একটা রাজনৈতিক দলের স্বৈরাচার হয়ে ওঠার সুযোগ থাকবে না। কোন একটা রাজনৈতিক দলের ফ্যাসিবাদ হয়ে ওঠার সুযোগ থাকবে না। একটা ভারসাম্যপূর্ণ পার্লামেন্ট গঠিত হবে। স্বাভাবিকভাবে এদেশের জনগণের আকাঙ্ক্ষা ছিল সে, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা বারবার দেখছি পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচনকে একটি রাজনৈতিক দল ভয় পায়। কারণ হচ্ছে আবারও তারা যেন তেন ভাবে ক্ষমতায় যেতে চায়। তারা বিচার চায় না, তারা সংস্কার চায় না, তারা সংবিধান সংশোধন চায় না। তারা চায় যেন তেন ভাবে ক্ষমতায় গিয়ে আবারও তারা সরকার পরিচালনা করবে, এবং যেভাবে অতীতে সরকার পরিচালিত হয়েছে, 54 বছরে বাংলাদেশের জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে পায় নাই। 54 বছরে মৌলিক মানবিক
মৌলিক অধিকার ফিরে পাই নাই। 54 বছরে আমরা দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধন করতে পারি নাই। 54 বছরে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমরা নিজেদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে পারি নাই। 54 বছরে তরুণ এবং যুবকদের বেকার সমস্যার সমাধানকে অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করা হয় নাই। 54 বছরে নারীদের নিরাপত্তা, নারী নির্যাতন বন্ধ করা এবং নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। 54 বছরে দুর্ভাগ্যজনক হলেও সত্য, যারা এই ক্ষমতা এসেছে, ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন, তারা বারবার ক্ষমতাসীনদের হাতে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন। ক্ষমতাসীনরা বারবার তাদের উপাসনালয় ভাঙচুর করেছে, বারবার তাদের বাড়ি জমি দখল করেছে। যখন যারা ক্ষমতায় ছিল, একজন নাগরিক হিসাবে তিনি যে ধর্মে বিশ্বাস হোক না কেন, হন না কেন, তার একটা নাগরিক অধিকার আছে, তার একটা সাংবিধানিক অধিকার আছে। ভিন্ন ধর্মাবলম্বী ভাই এবং বোনদের সেই নাগরিক এবং সাংবিধানিক যে অধিকার, ধর্ম পালনের, ধর্ম চর্চা করার যে অধিকার, সেই অধিকার নিয়ে তারা সব সময় আতঙ্কের মধ্যে ছিল। সরকার সেই দিকে বিশেষভাবে নজর দেওয়ার যে দায়িত্ব ছিল, 54 বছরে কোন সরকার সেই দিকে নজর দিতে পারে নাই। সংগ্রামী ভাই বন্ধুগণ, এই 54 বছরে আমাদের বিচার ব্যবস্থা দলীয়করণ হয়েছে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, পেট্রোল বাহিনীর ভূমিকায় শুধু অবতীর্ণ হয়েছে তাই নয়, বরং সর্বশেষ 20 বছর আওয়ামী ফ্যাসিস্ট অপশক্তিকে ক্ষমতায় থাকার জন্য সবচেয়ে বড় শক্তি হিসাবে ভূমিকা পালন করেছে পুলিশ বাহিনী। পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী রাষ্ট্রের কর্মচারী, তারা প্রজাতন্ত্রের কর্মচারী, কর্মকর্তা, তাদের দায়িত্ব নিরপেক্ষভাবে ভূমিকা পালন করা। কিন্তু এই ইনস্টিটিউশনটিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। দলীয় লেজুর ভিত্তি শুধু নয়, দলীয় অ্যাসাইনমেন্ট বাস্তবায়নের একটা গুরুত্বপূর্ণ লাঠিয়াল বাহিনী হিসাবে তাদেরকে ব্যবহার করা হয়েছে জনগণের উপরে নিপীড়ন চালানোর জন্য। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা লক্ষ্য করেছি সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনকে দলীয় আজ্ঞাবহ ক্যাঙ্গারু নির্বাচন কমিশনে পরিণত করা হয়েছে। সরকার যেভাবে চেয়েছেন, সরকারের ছক বাস্তবায়নের জন্য নির্বাচন কমিশন পদক্ষেপ গ্রহণ করেছেন। প্রকৃত অর্থে বিগত 15.5 বছরে যে 3টি নির্বাচন হয়েছে, এই 3টি নির্বাচন প্রকৃত অর্থে দেশের 18 কোটি মানুষের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। ক্ষমতায় আসার সরকারের ছক বাস্তবায়নের দায়িত্ব পালন করেছেন আমাদের ছোট জগন্নাথ নির্বাচন কমিশন। সংগ্রামী ভাই বন্ধুগণ, মানবাধিকার যে কমিশন, মানবাধিকার কমিশন মানবাধিকার লঙ্ঘনের চিত্র জনগণের সামনে বিশ্বের দরবারে তুলে না ধরে সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠান হিসাবে, সরকারের রক্ষা কবচ হিসাবে মানবাধিকার কমিশন ভূমিকা পালন করেছেন। দুদক একটা বিরোধী দল এবং মতকে নিয়ন্ত্রণের একটা যন্ত্র হিসাবে দুর্নীতি দমন কমিশন ভূমিকা পালন করেছেন, দুদক ভূমিকা পালন করেছেন। সুতরাং এভাবে রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান অঙ্গগুলোকে, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে বিধ্বস্ত, বিপর্যস্ত করে দিয়ে, একটা গণতান্ত্রিক রাষ্ট্রের চরিত্রকে ধ্বংস করে দিয়ে মূলত একটা ফ্যাসিস্ট রাষ্ট্রকে টিকিয়ে রাখার একটা যন্ত্র হিসাবে ভূমিকা পালন করেছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, মিডিয়াকে দলীয়করণ করা হয়েছে। ডিজিটাল সিকিউরিটি আইনের নামে প্রকৃত অর্থে বিরোধী দল এবং মতামতকে নিয়ন্ত্রণ করার হাতিয়ার হিসাবে একটা নিপীড়ক আইন হিসাবে, কালো আইন হিসাবে চাপিয়ে দেওয়া হয়েছিল। ওই মিডিয়াগুলো নিয়ন্ত্রণ করার জন্য
সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য সেই পদক্ষেপই গ্রহণ করা হয়েছিল। শুধু তাই নয়, এদেশের আলেম সমাজের উপরে নির্যাতন নিষ্পেষণের স্টিম রোলার চালানো হয়েছিল এমন ভাবে জুমার নামাজের বক্তব্য স্বাধীনভাবে দিতে পারে না এই কোন ইমাম। বিভিন্ন মাহফিলে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে দেওয়া ছকের বাইরে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ ছিল না। রাজপথে আন্দোলন সংগ্রাম, মিটিং মিছিলের উপরে শুধুমাত্র নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে তাই নয়, সামাজিক প্রতিষ্ঠানগুলোতেও আমাদেরকে স্বাভাবিকভাবে উপস্থিত থাকার সুযোগ দেওয়া হয় নাই। বসবাসের অযোগ্য এক নরকে পরিণত করেছিল আমাদের প্রিয় বাংলাদেশকে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, সুতরাং 5ই আগস্টের গণঅভ্যুত্থানের চেতনা হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশ চাই, চেতনা হচ্ছে দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই। 5ই আগস্টের গণঅভ্যুত্থানের চেতনা হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, আমরা ইনসাফ চাই, আমরা মানবিক বাংলাদেশ চাই। 5ই আগস্টের গণঅভ্যুত্থানের চেতনা হচ্ছে আমরা দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা আধিপত্যবাদ মুক্ত, আমরা স্বাধীন সার্বভৌম নতুন বাংলাদেশ চাই। আমরা কোন প্রতিবেশী রাষ্ট্রের, কোন বৃহৎ রাষ্ট্রের চক্ষু রাঙ্গানির মাধ্যমে কোন রাষ্ট্র পরিচালিত হবে, কোন দল পরিচালিত হবে, আমরা সেটি চাই না। সংগ্রামী ভাইরা আমার, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের এটি ছিল চেতনা। আজকে যখন আমরা দেখি সেই চেতনা বাস্তবায়নের জন্য জন আকাঙ্ক্ষা হচ্ছে রাষ্ট্র সংস্কার, পচে যাওয়া বিধ্বস্ত হওয়া রাষ্ট্রকে অবশ্যই সংস্কার করতে হবে, অবশ্যই খুনিদের বিচার করতে হবে, অবশ্যই সংবিধান সংশোধন করতে হবে। যে সংবিধানকে ফ্যাসিস্ট কায়দায় ক্ষমতায় থাকার জন্য একটা হাতিয়ার হিসাবে আওয়ামী অপশক্তি ব্যবহার করেছিল, সেই সংবিধানকে অবশ্যই একটা গণতান্ত্রিক বসবাসযোগ্য রাষ্ট্রের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য অবশ্যই সংবিধানকে সংস্কার করতে হবে। সংগ্রামী ভাই ও বন্ধুরা আমার, সুতরাং সেই সংস্কারের জন্য, সেই সংবিধান সংশোধনের জন্য আমরা দাবি করেছি একটি জুলাই সনদে সকল রাজনৈতিক দলকে ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদের স্বাক্ষর নিশ্চিত করতে হবে। যে রাজনৈতিক দল নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য জুলাই সনদের, জুলাই ঘোষণাপত্রে স্বাক্ষর করবেন না, এদেশের 18 কোটি মানুষ ধরে নেবে আপনারা নতুন বাংলাদেশ চান না। এদেশের 18 কোটি মানুষ ধরে নেবে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের চেতনা বিরোধী আপনারা। জুলাই যুদ্ধের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার সাথে আপনারা বিশ্বাসঘাতকতা করছেন, সেটি ধরে নেবে দেশের জনগণ। সংগ্রামী ভাইরা আমার, যদি জুলাই সনদের শুধুমাত্র স্বাক্ষর নয়, জুলাই সনদকে সাংবিধানিক আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে কারা প্রতিবন্ধকতা তৈরি করছেন, ইতিমধ্যে বাংলাদেশের সচেতন জনগোষ্ঠী জেনে গিয়েছে, তারা সজাগ এবং সচেতন। 5ই আগস্টের আগে গণঅভ্যুত্থানের পূর্বের জনগণের সচেতনতা, জনগণের চির জাগ্রত থাকা, আর 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরের জনগণের জাগ্রত থাকা, এটির মধ্যে আকাশ এবং পাতাল ব্যবধান রয়েছে। জনগণের সাহস বেড়েছে, জনগণের কথা বলার স্কোপ হয়েছে, জনগণ মন উজাড় করে কথা বলতে পারে, জনগণ মত প্রকাশ করার একটা পরিবেশ পেয়েছে। সুতরাং সোশ্যাল মিডিয়ার সুবাদে কোন রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করতে চাচ্ছেন না, কোন রাজনৈতিক দল জুলাই সনদের আইনগত ভিত্তি, সাংবিধানিক ভিত্তি, প্রেসিডেন্সিয়াল প্রক্লেমেশন
রাষ্ট্রপতির অধ্যাদেশ অথবা গণভোটের মাধ্যমে জুলাই সনদের সাংবিধানিক ও আইনি ভিত্তি কোন কোন রাজনৈতিক দল দিতে চান না, এদেশের জনগণের কাছে তা দিবালোকের মতো পরিষ্কার। যদি তা না করা হয় তাহলে দেশের জনগণ সেই রাজনৈতিক দলকেই আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে প্রত্যাখ্যান করবে। সংগ্রামী ভাইরা আমার, বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ দেখেছে, বিএনপি দেখেছে, জাতীয় পার্টি দেখেছে, তারা এবার জামাত ইসলামীকে দেখতে চায়। সব দলের দেখা শেষ, আর তারা সব দলের দেখা শেষ। দেশপ্রেমিক জনগণের বাংলাদেশ, দাঁড়িপাল্লার বাংলাদেশ, এদেশের ইসলাম প্রিয় জনতার বাংলাদেশ। সংগ্রামী ভাইয়ের আমার, এদেশের জনগণ সবাইকে দেখেছে বারবার, দাঁড়িপাল্লাকে দেখবে এইবার ইনশাআল্লাহ। এদেশের জনগণ 5 আগস্টের গণঅভ্যুত্থানের পরে উন্মুক্ত মিডিয়া এবং উন্মুক্ত সোশ্যাল মিডিয়ার সুবাদে তাদের কাছে এটি দিবালোকের মতো পরিষ্কার হয়েছে একটি রাজনৈতিক দল পথ পরিবর্তনের সাথে সাথে কিভাবে চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, ধর্ষণ, দুর্নীতি, অনিয়মের মধ্যে হাবুডুবু খাচ্ছে। কোন কোন রাজনৈতিক দল এদেশের জনগণের কাছে এটি দিবালোকের মতো পরিষ্কার। আর কোন রাজনৈতিক দল 5 আগস্টের গণঅভ্যুত্থানের পরে শহীদ পরিবারের প্রতি দায়িত্ব পালন করেছে, প্রতিটি শহীদ পরিবারকে 2 লক্ষ করে টাকা পৌঁছে দিয়েছে, প্রতিটি আহত পরিবারের চিকিৎসার জন্য বারবার তাদের পাশে দাঁড়িয়েছে। কোন রাজনৈতিক দল শহীদদের ইতিহাস সংরক্ষণের জন্য 3500 পৃষ্ঠার 12 খণ্ডের শহীদের স্মৃতি সংবলিত বইয়ের বড় উন্মোচন করেছে? কোন রাজনৈতিক দল? এটা বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে দিবালোকের মতো পরিষ্কার। যে কাজটি ছিল অন্তর্বর্তীকালীন সরকারের, রাষ্ট্রের দায়িত্ব ছিল এটি, কিন্তু আল্লাহর মেহেরবানিতে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের নির্দেশনায় বাংলাদেশ জামাত ইসলামী শহীদ পরিবারের প্রতি এবং আহত পরিবারের প্রতি, বিশেষ করে জুলাইয়ের গণঅভ্যুত্থানকে ধারণ করার জন্য শহীদদের স্মৃতি সংবলিত যে পুস্তক রচনা করার দায়িত্ব পালন করেছে বাংলাদেশ জামাত ইসলামী। আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, শুধু তাই নয়, বাংলাদেশ জামাত ইসলামী 5 আগস্ট গণঅভ্যুত্থানের পরে একটা দায়িত্বশীল সংগঠন হিসাবে এদেশের গণমানুষের কাছে আত্মপ্রকাশ করেছে নতুন ভাবে। জামাত ইসলামীকে অতীতে তাদের কার্যক্রম উন্মুক্ত ভাবে করার সুযোগ দেওয়া হয়নি, রাজপথে নামতে দেওয়া হয়নি, আমাদেরকে মিডিয়ার সামনে আসতে দেওয়া হয়নি, আমাদের মিডিয়া নিয়ন্ত্রণ করা হয়েছে, আমাদের কার্যক্রমকে আমরা তুলে ধরতে পারি নাই। কিন্তু 5 আগস্টের পরে আমরা আমাদের কার্যক্রমকে জনগণের সামনে তুলে ধরার সুযোগ পেয়েছি। জনগণ উপলব্ধি করছে একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী দল মতের ঊর্ধ্বে উঠে, ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মানুষ হিসাবে মানুষের প্রতি আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, সেই কর্তব্য পালনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী ব্যাপক ভিত্তিক সোশ্যাল ওয়েলফেয়ার কার্যক্রম পরিচালনা করে চলেছে। যেখানেই দুর্গত মানুষের কান্না, যেখানেই বন্যা, যেখানেই নিপীড়িত জনগণের আহাজারি, যেখানেই অ্যাক্সিডেন্ট, যেখানেই অগ্নিসংযোগ, যেখানেই নদী ভাঙন, সবার আগে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সেখানে ছুটে যান। মামলা মাথায় নিয়ে সরকারের জুলুম নিপীড়নকে, রক্তচক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশ জামাত ইসলামীর আমিরের জামাত ডাক্তার শফিকুর রহমান তার সামাজিক কার্যক্রম 5 আগস্টের গণঅভ্যুত্থানের পূর্বেও চালিয়ে গিয়েছেন, আর 5 আগস্টের পরও তিনি সেই কাজের ধারা অব্যাহত রেখেছেন। বাংলাদেশ জামাত ইসলামীর
প্রতিটি নেতা এবং কর্মী গ্রামে গঞ্জে নগরে বন্দরে যেখানে মানুষ বিপর্যস্ত ক্ষতিগ্রস্ত সেখানেই ছুটে গিয়েছে এবং মানবিক দায়িত্ব পালন করেছে। আমাদের আন্দোলনের প্রচারের জন্য নয়, দায়িত্ব পালন করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, ইবাদত হিসাবে, মানুষ হিসাবে মানবতার কল্যাণে পাশে দাঁড়ানোর জন্যই আমরা ছুটে গিয়েছি। বন্ধুরা আমার, সংগ্রামী ভাই বন্ধুগণ, বাংলাদেশ জামায়াত ইসলামী আপসহীন যে ভূমিকা পালন করেছেন, জামায়াত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ 11 জন ফাঁসি দিয়ে জেলের ভিতরে এবং বাইরে তাদেরকে হত্যা করা হয়েছে। তারা জীবন বিলিয়ে দিয়েছেন, কিন্তু অপশক্তির কাছে মাথা নত করেননি। প্রতিবেশী রাষ্ট্রের কাছে তারা মাথা নত করেন নাই। প্রতিবেশী রাষ্ট্রের কোন অ্যাসাইনমেন্ট তারা বাস্তবায়ন করেন নাই। সংগ্রামী ভাইরা আমার, তারা জীবন দিয়েছেন, ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গেয়েছেন, কিন্তু তারা আপোষ করেননি। সংগ্রামী ভাইরা আমার, বাংলাদেশ জামায়াত ইসলামীকে নিশ্চিহ্ন করে দিতে চাওয়া হয়েছিল, আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, 20,000-এর অধিক মিথ্যা মামলা দিয়ে লক্ষ লক্ষ নেতা কর্মীকে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, ব্যবসা ছাড়া, চাকরি ছাড়া করা হয়েছিল। লক্ষ লক্ষ নেতা কর্মীকে জেলখানার ভিতরে বাইরে নিপীড়ন চালানো হয়েছে। খোলা আকাশের নিচে তারা মানবেতর জীবন যাপন করেছেন প্রায় 17.5 বছর ধরে। সংগ্রামী ভাইরা আমার, শুধু তাই নয়, আমাদের 5 শতাধিক নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, আমাদের শীর্ষ নেতৃবৃন্দের পরিবারের সন্তানদেরকে গুম করা হয়েছে, আমাদের কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে একটা ওয়ার্ড অফিস পর্যন্ত, ইউনিয়নের ওয়ার্ড অফিস পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। একটা সামাজিক অনুষ্ঠান, পারিবারিক অনুষ্ঠানেও আমাদেরকে যেতে দেওয়া হয়নি। আমাদের বাবা মায়েদের, আত্মীয় স্বজনদের জানাজা পড়ার সুযোগ থেকেও আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। বন্ধুরা আমার, শুধু তাই নয়, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল, আমাদের দাঁড়িপাল্লা, আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছিল, আমাদের দলকে নিষিদ্ধ করা হয়েছিল। তারা চেয়েছিল এই সব করার মধ্য দিয়ে জামায়াত ইসলামীকে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে, কিন্তু জামায়াত ইসলামী কোন খড়কুটার নাম নয়। এদেশের 18 কোটি মানুষের অন্তরে জামায়াত ইসলামীর প্রতি যে ভালোবাসা এবং আস্থার জায়গা তৈরি হয়েছে, এই ধরনের নিপীড়নমূলক কোন কার্যক্রম পরিচালনা করে জামায়াত ইসলামীকে নিশ্চিহ্ন করা যাবে না। এতেও যায়নি, এখনো যায় না, আগামী দিনেও জামায়াত ইসলামীকে নিশ্চিহ্ন করা যাবে না। সংগ্রামী ভাইরা আমার, আমি বলছিলাম, বাংলাদেশ জামায়াত ইসলামী প্রতিষ্ঠার পর থেকে আজকের সময়ের যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুর্নীতি, সবচাইতে বড় চ্যালেঞ্জ সন্ত্রাস, সবচাইতে বড় চ্যালেঞ্জ টেন্ডারবাজি এবং চাঁদাবাজি, সবচাইতে বড় চ্যালেঞ্জ জোরজার মূল্যোত্তার। এগুলোর জন্য প্রধানত দায়ী হচ্ছে রাজনৈতিক দলগুলোর ক্যাডার লালন করার কর্মসূচি। এই জন্যই এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকে এমন একদল নেতা এবং কর্মী তৈরি করেছে যারা দুর্নীতিকে স্পর্শ করবে না, যারা সন্ত্রাসী স্পর্শ করবে না, যারা চাঁদাবাজির সাথে আপোষ করবে না, যারা দুর্নীতি অনিয়মে নিজেদেরকে গা ভাসিয়ে দেবে না, যারা সত্য এবং সুন্দরকে বুকে ধারণ করবে, যারা কোন চ্যালেঞ্জকে পরোয়া না করে সত্য সুন্দরের পথে দেশের কল্যাণ এবং উন্নয়নের জন্য প্রয়োজন হয়ে নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে, প্রস্তুত থাকবে, এমন একদল সৎ, দক্ষ, দেশপ্রেমিক, খোদাভীরু নেতৃত্ব তৈরির কাজ বাংলাদেশ জামায়াত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকে করে যাচ্ছে। আর তাই তো 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে একটি রাজনৈতিক দল এবং তাদের অঙ্গ সংগঠন যেভাবে একের পর এক বহুমুখী অপকর্মের সাথে জড়িত হয়েছে, অন্যদিকে জামায়াত ইসলামীর কর্মীরা ধৈর্য এবং সাহসিকতার সাথে জনগণের কল্যাণে, জনগণের উন্নয়নের জন্য, মানুষের সেবা করার জন্য, মানুষের শান্তির জন্য, মুক্তির জন্য, 18 কোটি মানুষের মুক্তির জন্য, দেশ গঠনের জন্য
তারা ইতিবাচক ভূমিকা পালন করে চলেছেন আলহামদুলিল্লাহ। আপনারা গাড়ি যেতে দেন, রাস্তা ক্লিয়ার করে দেন, গাড়ি যেতে দেন। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি এই পর্যায়ে আপনাদের প্রতি অনুরোধ জানাতে চাই, আপনারা কারো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। আপনারা কোনো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রতি জনগণের আস্থা এবং ভালোবাসা, সমর্থন এবং সহযোগিতার মনোভাব যতই বেশি বৃদ্ধি পাচ্ছে, ততই কোন কোন রাজনৈতিক দল মাথা গোলমাল করে যে আবল তাবল বক্তব্য দিচ্ছেন। আমরা তাদের বক্তব্যের জবাব আমরা আমাদের ইতিবাচক কার্যক্রম দিয়ে আমরা দিতে চাই। তাদের বক্তব্যের জবাব দিতে গিয়ে আমরা সময় নষ্ট করতে চাই না। আমাদের আমিরে জামাত পরিষ্কার করে বলেছেন, আমাদেরকে কেউ গালি দেবে, আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাবে, আমাদের বিরুদ্ধে জনগণকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করবে, তার বিপরীতে আমরা তাদের জন্য দোয়ার কর্মসূচি দেব। সংগ্রামী ভাইয়ের আমার, সুতরাং তাদের অপপ্রচারে জনগণ যেন বিভ্রান্ত না হয়, এই জন্য আপনাদেরকে ব্যাপক ভিত্তিক জনগণের দরজায় দরজায় যেতে হবে। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান তাদের সামনে তা তুলে ধরতে হবে। ইসলাম ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হলে সুখী, সমৃদ্ধশালী, বসবাসযোগ্য মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। সেটি জনগণের সামনে তুলে ধরতে হবে। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে নারীদের অধিকার প্রতিষ্ঠিত হবে, ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার প্রতিষ্ঠিত হবে, তরুণ এবং যুবকদের কর্মসংস্থান সহ তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে, কৃষকদের অধিকার প্রতিষ্ঠিত হবে, ব্যবসায়ীদের চাঁদাবাজি বন্ধ হবে, সন্ত্রাস বন্ধ হবে, জোরদার মূল্যুত্থান। এই ধরনের পরিস্থিতি থেকে এদেশের জনগণ মুক্তি পাবে, সেটি আপনারা এদেশের মানুষের কাছে তুলে ধরুন। এগুলো আপনারা জনগণের কাছে তুলে ধরুন। পাশাপাশি জামায়াত ইসলামের ইতিবাচক কর্মসূচি আপনারা তুলে ধরুন। জামায়াত ইসলামের ব্যাপারে জনগণের কোনো পরামর্শ আছে কিনা, সেই ব্যাপারে শান্তভাবে ঠান্ডা মাথায় শুধু শুভাকাঙ্ক্ষী সহ সাধারণ মানুষের বক্তব্য শুনুন। আমাদের কোনো ত্রুটি, দুর্বলতা, গঠনমূলক সমালোচনা যদি থাকে, তাহলে সেই ত্রুটি, দুর্বলতা, গঠনমূলক সমালোচনাকে কোনো প্রতিক্রিয়া নয়, স্বাভাবিকভাবে সেটিকে আপনারা গ্রহণ করে নিন, মেনে নিন। ত্রুটি এবং দুর্বলতা থাকলে সেটিকে দূর করো। জামায়াত ইসলামীর সকল ইতিবাচক কার্যক্রমকে জনগণের সামনে তুলে ধরো। পাশাপাশি জামায়াত ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের জবাব শুধুমাত্র বক্তব্য বিবৃতি দিয়ে নয়, অপপ্রচারের জবাব আপনাদের চরিত্র দিয়ে, আচরণ দিয়ে, ভূমিকা দিয়ে, তৎপরতা দিয়ে, ধৈর্য দিয়ে, সাহসিকতা দিয়ে জনগণের সামনে একটা জীবন্ত জামায়াত ইসলামের আদর্শে একটি প্রতিনিধি হিসাবে মানুষের সামনে নিজেকে উপস্থাপন করবেন। জ্ঞানগত দিক থেকে আমাদের নিজেদের যে ঘাটতি রয়েছে, সেটি পূরণ করার মধ্যে দিয়ে যৌক্তিকভাবে আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার, ইতিবাচক ভাবে তার জবাব সুন্দর করে সবার সামনে উপস্থাপন করার জন্য আমাদেরকে নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে। প্রিয় ভাইরা আমার, আগামী দিনে আমরা সরকার গঠনের পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের প্রতি রহম করেন, যদি এদেশের জনগণ আমাদেরকে ভোট দিয়ে বিজয়ী করেন, আগামী দিনে যদি সরকার গঠনের সুযোগ আমরা পাই, আমাদের আমিরে জামাত বলেছেন, আমরা সন্ত্রাস করব না, কাউকে করতে দেব না। আমরা দুর্নীতি করব না, কাউকে করতে দেব না। আমরা চাঁদাবাজি করব না, আমরা কাউকে চাঁদাবাজি করতে দেব না ইনশাআল্লাহ। এবং সেই সক্ষমতা আল্লাহর মেহেরবানি, এদেশের জনগণের দোয়া এবং ভালোবাসায় সেই সক্ষমতা আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামের আছে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়ের আমার, আমাদের আমিরে জামাত বলেছেন, যদি আল্লাহর রহমত হয়, যদি দেশের জনগণ জামাতের প্রতি তাদের সমর্থন
এবং ভালোবাসা দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শুধুমাত্র 9 আসন নয়, পুরো বাংলাদেশের প্রতিটি আসনে যদি আমাদেরকে বিজয় দান করেন, তাহলে আগামী দিনে বাংলাদেশ জামায়াত ইসলামী এমপি এবং মন্ত্রীদের জন্য যে প্লট বরাদ্দের সিস্টেম রয়েছে, সেই প্লট তারা নেবেন না। আমাদের আমিরে জামাত বলেছেন, ট্যাক্স ফ্রি গাড়ি আমরা নেব না। আমিরে জামাত বলেছেন, নিজ হাতে কোন অর্থ খরচ কোন এমপি মন্ত্রী করবেন না। কোন টাকা যদি তাদের জন্য বরাদ্দ হয়, তাদের মাধ্যমে খরচের জন্য, তাহলে সেই খরচের প্রতিটি পয়সা বিস্তারিত বিবরণ সহ রিপোর্ট জনসমক্ষে টানানোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সংগ্রামী ভাইরা আমার, বাংলাদেশ জামায়াত ইসলামী আমিরের পক্ষেই শুধু এই ধরনের বক্তব্য দেওয়া সম্ভব। বাংলাদেশে আর কোন রাজনৈতিক দল আছে যারা ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না ঘোষণা দিতে পারেন, যারা পথ নেবেন না ঘোষণা দিতে পারেন, যারা নিজ হাতে টাকা খরচ করে যদি বরাদ্দ হয় তাহলে জনগণের সামনে জনসমক্ষে সেটি টানিয়ে দেবেন, এই ধরনের ঘোষণা দেওয়ার সৎ সাহস কোন রাজনৈতিক দলের নাই। এটি শুধুমাত্র বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষেই বলা সম্ভব। সংগ্রামী ভাই বন্ধুগণ, তাই আজকে বাংলাদেশ জামায়াত ইসলামের প্রতি এদেশের জনগণের আস্থা এবং ভালোবাসা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। যতগুলো সার্ভে হচ্ছে, সবগুলো সার্ভেতেই প্রতিটি সূচকে জামায়াতের প্রতি তরুণদের, শিক্ষিতদের, যুবকদের, প্রফেশনালদের, এদেশের খেটে খাওয়া সাধারণ মানুষের, বিশেষ করে সকল নারীদের এবং সকল শ্রেণী পেশার মানুষের আস্থা এবং ভালোবাসার সমর্থন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সেই ধরনের সার্ভে রিপোর্ট আমরা দেখছি। সংগ্রামী ভাইয়ের আমার, তখন একটা রাজনৈতিক দল তাদের মাথা আর ঠিক রাখতে পারছেন না। যারা মনে করছেন জুলাই সনদের আইনগত ভিত্তির প্রয়োজন নেই, বিচারের প্রয়োজন নেই, তাদের প্রয়োজন হচ্ছে যেন ভাবে ক্ষমতায় যাওয়া আর আগের মতোই লুটপাট তন্ত্র কায়েম করে আবারও বাংলাদেশকে পিছনের দিকে নিয়ে যাওয়া যাদের লক্ষ্য, তারা যেন ভাবে নির্বাচন চায়। জামায়াত ইসলামীর এগিয়ে যাওয়ায় তারা ঈর্ষান্বিত হয়ে জামায়াত ইসলামীর বিরুদ্ধে যে বক্তব্য দিচ্ছেন, সেই বক্তব্যে জনগণ আমি আশা করি বিভ্রান্ত হবেন না। ইতিমধ্যে দেশের জনগণ সৎ, দক্ষ, দেশপ্রেমিক, খোদাভীরু নেতৃত্ব ছাড়া দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব নয়, এটি জনগণের কাছে পরিষ্কার হয়েছে। জনগণ এটি বুঝতে শিখেছে, তাই তো তারা সিদ্ধান্ত নিয়েছে এইবার জামায়াত ইসলামীর পক্ষে সমর্থন দেবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, এই জন্য আমাদেরকে আমাদের সময়, শ্রম, মেধা, প্রতিভা, আমাদের অর্থ সম্পদ সবকিছুকে কাজে লাগিয়ে ঢাকা 9 আসনের প্রতিটি মানুষের হৃদয়ে আমাদেরকে কবির ভাইয়ের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে, জামায়াত ইসলামীর পক্ষে একটা জোট তৈরি করতে হবে। প্রতিটি মানুষের অন্তরে নিজেদের জায়গা করে নিতে হবে, ভালোবাসা দিয়ে, কর্মসূচি দিয়ে, যুক্তি দিয়ে, মানবতা দিয়ে আমরা প্রতিটি জনগণের অন্তরে আমরা জায়গা করে নিব। ইনশাআল্লাহ ঢাকা 9 আসনে আগামী দিনে অর্থ এলাকার গণমানুষ এমন ভাবে দাঁড়িপাল্লার পক্ষে তাদের সমর্থন দেবেন যে নীরব বিপ্লব দাঁড়িপাল্লার পক্ষে সৃষ্টি হবে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আর এই ঢাকা 9 আসনের এই বিপ্লবের ধারা গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। এবং আগামী দিনে একটি সুখী, সমৃদ্ধশালী, বসবাসযোগ্য, ন্যায় এবং ইনসাফের, মানবিক, বৈষম্যহীন একটা বাংলাদেশ প্রতিষ্ঠার পথ রচিত হবে ইনশাআল্লাহ। তার সূচনা হবে ঢাকা 9 আসন থেকে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়নে নিজ নিজ জায়গা থেকে
ঢাকাবাসী ভূমিকা পালন করুন, সে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।